তারপর হচ্ছে তোমার এনাটমি অফ দ্য ইউভিয়াল ট্র্যাক্ট দিয়ে আমরা শুরু করব। এটা হচ্ছে আমরা কি জানি আইবলের তিনটা কোট আছে, হ্যাঁ, একটা হচ্ছে ফাইব্রাস কোট, আর একটা হচ্ছে মিডল লেয়ার যেটা সেটা হচ্ছে মিডল ভাস্কুলার কোট, আর তারপরে হচ্ছে ইনার নার্ভাস লেয়ার। মিডল যে ভাস্কুলার লেয়ারটা সেটা তৈরি হচ্ছে আমাদের ইউভিয়াল ট্র্যাক্ট দিয়ে। ইউভিয়াল ট্র্যাক্ট কনসিস্টস অফ আইরিশ, সিলিয়ারি বডি অ্যান্ড কোরোয়েড। একদম সামনের দিকে থাকবে আমার আইরিশ, মিডল পার্টটা হচ্ছে সিলিয়ারি বডি, আর একদম পিছনের দিকটা থাকবে হচ্ছে আমার কোরোয়েড। তোমরা স্লাইডটাতে দেখতে পাচ্ছ অলরেডি, শুরুতে আইরিশ, তারপর সিলিয়ারি বডি, তারপরে কোরোয়েড। দিস ইজ দ্য মিডল ভাস্কুলার লেয়ার অফ দি আই। একটু দেখি এই ইউভিয়াল ট্র্যাক্টের ফাংশনটা কি। তার মানে হচ্ছে আইরিশ, সিলিয়ারি বডি এন্ড কোরোয়েড, এই তিনটার ফাংশনটা আমরা একটু যদি দেখি, আমরা কি জানি আইরিশ যে একটা অ্যাপারচার তৈরি করে, মিডলে একটা অ্যাপারচার তৈরি করে, ঠিক আছে, সেই রাউন্ড অলমোস্ট রাউন্ড অ্যাপারচারটাকে আমরা কি বলি, পিউপিল। আইরিশটা এই পিউপিলের মধ্যে দিয়ে কতটুকু আলো প্রবেশ করবে কিংবা রেগুলেট করে ব্যাপারটাকে, ঠিক আছে, রেগুলেটস দ্য অ্যামাউন্ট অফ লাইট দ্যাট এন্টারিং ইনটু দি আই। সিলিয়ারি বডির ফাংশনটা কি, সিলিয়ারি বডির যে সিলিয়ারি প্রসেস আছে সেটা আমাদের কি করে, অ্যাকুয়াস হিউমার সিক্রেট করতে হেল্প করে, অ্যাকুয়াস হিউমার সিক্রেট করতে হেল্প করে। এবং সিলিয়ারি বডির আরেকটা ফাংশন হচ্ছে ইট হেল্পস ইন অ্যাকোমোডেশন। সিলিয়ারি বডির যে মাসেল গুলো আছে সেগুলো আমাদের অ্যাকোমোডেশনের সময় কাজ করে লেন্সের এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটাকে ইনক্রিজ করতে হেল্প করে। আচ্ছা, এরপরে আসো কোরোয়েড কি কাজ করে। কোরোয়েডে কি আছে, আমরা কোরোয়েড প্রোভাইডস দ্য ব্লাড সাপ্লাই টু দ্য আউটার হাফ অফ দি রেটিনা। কোরোয়েডে যে কোরিও ক্যাপিলারিজ গুলো আছে, ক্যাপিলারিজ গুলো আমাদেরকে কি করছে, ব্লাড সাপ্লাই টু দ্য আউটার হাফ অফ দি রেটিনাকে ব্লাড সাপ্লাই দিচ্ছে। এখন একটু আসো শর্টলি আমরা আইরিশ আর পিউপিলের ব্যাপারটা একটু দেখে ফেলি। আইরিশটা কি, একটা থিন সার্কুলার ডায়াফ্রাম in between the anterior and the posterior chamber. এখন আসো এন্টেরিয়র চেম্বারটা কি আর পোস্টেরিয়র চেম্বারটা কি। এন্টেরিয়র চেম্বারটা হচ্ছে, আমরা যদি আইরিশটাকে চিন্তা করি, আইরিশের সামনে থাকে হচ্ছে তোমার কর্নিয়া এবং আইরিশের পেছনে থাকে হচ্ছে তোমার লেন্স, ক্রিস্টালাইন লেন্স। আইরিশের সামনে যে কর্নিয়া, কর্নিয়া আর আইরিশের মাঝখানে যে জায়গাটুকু, এটাকে আমরা বলি হচ্ছে এন্টেরিয়র চেম্বার। আর আইরিশ আর লেন্সের মাঝখানে যে জায়গাটুকু, আইরিশ আর এন্টেরিয়র সারফেস অফ দ্য লেন্সের মাঝখানে যে জায়গাটুকু, সেটাকে আমরা বলতেছি পোস্টেরিয়র চেম্বার। তাহলে আইরিশ কি করতেছে, এন্টেরিয়র চেম্বার আর পোস্টেরিয়র চেম্বারের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, কেমন। ইট ইজ এ সার্কুলার ডায়াফ্রাম দ্যাট লাইজ ইন বিটুইন দ্য এন্টেরিয়র এন্ড দি পোস্টেরিয়র চেম্বার। পরীক্ষা এটা খুব জিজ্ঞেস করে যে এন্টেরিয়র চেম্বারটা কি, পোস্টেরিয়র চেম্বারটা কি। আচ্ছা, আমরা কি বলেছি, আইরিশটা একটা সার্কুলার ডায়াফ্রাম, তাহলে সে মাঝখানে যে একটা রাউন্ড অ্যাপারচার তৈরি করে, সেই সেন্ট্রাল অ্যাপারচারটার নাম হচ্ছে পিউপিল। নরমালি এটা পিউপিলটা কোথায় থাকে, যদি আমি কর্নিয়াকে সেন্টার ধরি, সেন্টার অফ দি কর্নিয়া থেকে জাস্ট ন্যাজালি এটা পিউপিলটা থাকে, ঠিক আছে। আইরিশের আমাদের দুইটা জোন, একটা হচ্ছে সেন্ট্রাল পিউপিলারি, তার মানে যে অ্যাপারচারটা তৈরি করছে পিউপিলের, সেখানে যে জোনটা সেটাকে আমরা বলতেছি সেন্ট্রাল পিউপিলারি জোন। আর পেরিফেরাল পার্টটাকে আমরা বলছি, আইরিশের পেরিফেরাল পার্টটাকে আমরা বলছি পেরিফেরাল সিলিয়ারি জোন। কারণ আইরিশের কন্টিনিউশন হিসেবে আমরা কি পাই, সিলিয়ারি বডি, একদম সামনে আইরিশ, আইরিশের কন্টিনিউশন হচ্ছে সিলিয়ারি বডি, তারপরে হচ্ছে কোরোয়েড। সো আইরিশের পিউপিলের পাশে যে পার্টটা, সেটাকে আমরা বলি সেন্ট্রাল পিউপিলারি জোন। আর আইরিশ সিলিয়ারি বডির সাথে যেখানে অ্যাটাচ হচ্ছে, সেখানে যে পেরিফেরাল পার্ট, সেটাকে আমরা বলতেছি পেরিফেরাল সিলিয়ারি জোন। আচ্ছা, এছাড়াও আইরিশে তোমার স্ট্রাকচার অনুযায়ী আমরা এখানে চারটা জিনিস পাই। এর মধ্যে এন্টেরিয়র এন্ডোথেলিয়াম আছে, স্ট্রোমা আছে, মাসেল আছে, পোস্টেরিয়র এপিথেলিয়াম আছে। ইম্পর্টেন্ট হচ্ছে স্মুথ মাসেল। আইরিশে দুটো মাসেল থাকে, আমরা কি জানি, দুটার নাম হচ্ছে তোমার স্ফিংটার পিউপিলি আর এটা হচ্ছে ডায়ালেটর পিউপিলি। নামের অনুযায়ী তাদের কাজ। স্ফিংটার পিউপিলি কি কাজ করে, কনস্ট্রিকশন অফ দি পিউপিল। স্ফিংটার পিউপিলির কাজ হচ্ছে কনস্ট্রিকশন করা, কাকে কনস্ট্রিকশন করছে, পিউপিলকে। এবং ডায়ালেটর পিউপিলের কাজ হচ্ছে পিউপিলটাকে ডায়ালেট করা। হ্যাঁ, ডায়ালেটর পিউপিলের নামের সাথে মিল রেখে কাজ ডায়ালেটেশন অফ দি পিউপিল, ঠিক আছে। তাহলে আইরিশে আমরা কি জানবো, দুটো মাসেল থাকে, একটা হচ্ছে স্ফিংটার পিউপিলি আর একটা হচ্ছে ডায়ালেটর পিউপিলি। নার্ভ সাপ্লাইটা নিজেরা দেখে নিবে। মাসেলকে সাপ্লাই দিচ্ছে অকুলোমোটর নার্ভ এবং হচ্ছে সুপিরিয়র সার্ভিক্যাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, আর সেন্সরি সাপ্লাইটা দিচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এখন আসলে একটু সিলিয়ারি বডিটা করে ফেলি। সিলিয়ারি বডিতে কি থাকে, সিলিয়ারি বডির যে মেইন বাল্কটা, মেইন যে মাসটা তৈরি করে দেয় তিনটা মাসেল। হ্যাঁ, একটা হচ্ছে লংগিটিউডিনাল মাসেল, একটা সার্কুলার মাসেল, একটা হচ্ছে রেডিয়াল মাসেল। এই তিনটা মাসেলই আমার আসলে সিলিয়ারি বডির মেইন মাসটাকে তৈরি করে দিচ্ছে, মেইন বাল্কটাকে তৈরি করে দিচ্ছে।
ঠিক আছে। আর দুটা ইম্পর্টেন্ট জিনিস থাকে এখানে, সেটা কি সিলিয়ারি বডিকে আমরা ইনার সারফেসের সিলিয়ারি বডিকে আমরা দুইটা রিজিয়নে ভাগ করে দিতে পারি, একটা হচ্ছে পার্স প্লাইকাটা আর একটা হচ্ছে পার্স প্ল্যানা। তাহলে সিলিয়ারি বডিতে আমরা কি মনে রাখতে হবে, এখানে তিনটা মাসল থাকে, মাসল তিনটা কি, লংগিটিউডিনাল মাসল, রেডিয়াল মাসল আর একটা হচ্ছে সার্কুলার মাসল। আর ইনার সারফেস অফ দ্য সিলিয়ারি বডিকে আমরা দুটা রিজিয়নে ভাগ করে দিই, একটা হচ্ছে পার্স প্লাইকাটা আর একটা হচ্ছে পার্স প্ল্যানা। পার্স প্লাইকাটা হচ্ছে তোমার এন্টেরিয়রলি থাকবে, পার্স প্ল্যানাটা তোমার পোস্টেরিয়রলি থাকবে। নাও দ্য কোরোয়েড। আইরিশ গেল, সিলিয়ারি বডি সম্পর্কে একটু বললাম, এখন আসো কোরোয়েড। আমরা কি জানি, দিস ইজ দ্য ভাস্কুলার মেমব্রেন। ঠিক আছে, এটা একটা ভাস্কুলার মেমব্রেন। কোথায় থাকে? রেটিনার পেছনে, স্ক্লেরার সামনে। আমরা কি জানি, স্ক্লেরা ইজ দ্য আউটার মোস্ট ওয়াল অফ দি আইবল। জাস্ট স্ক্লেরার সামনে থাকবে কোরোয়েড, তার মানে কি রেটিনার পিছনে। আইরিশ, সিলিয়ারি বডি, সিলিয়ারি বডি কন্টিনিউশন যে কোরোয়েড, কোরোয়েডটা জাস্ট থাকে তোমার রেটিনার পেছনে। তাহলে এটা কি ভাস্কুলার এই মেমব্রেনটা কোরোয়েড, রেটিনা আর স্ক্লেরাকে ভাগ করে দিচ্ছে। রেটিনা আর স্ক্লেরার মাঝখানে যে পার্টটা আইবলে, সেটাকে আমরা বলতেছি কোরোয়েড। কোরোয়েডে কি স্ট্রাকচার থাকে একটু নামগুলো জানি, থ্রি লেয়ার্স অফ ব্লাড ভেসেলস থাকবে আর তোমার সাথে কি থাকবে, ব্রুকস মেমব্রেন। ঠিক আছে, ব্রুকস মেমব্রেন। ব্রুকস মেমব্রেনটাতে তোমার আরপি রেস্ট করে। ব্রুকস মেমব্রেনটার আবার 5টা লেয়ার আছে, ওটা জানার খুব বেশি দরকার নেই। ব্রুকস মেমব্রেনটা তোমার কি করে, কোরোয়েড থেকে রেটিনার যে আউটার লেয়ারটা আছে আরপি, আরপিটাকে কোরোয়েডের থেকে আলাদা করে। তাহলে কোরোয়েডটা কোথায় থাকে আরেকবার বলি, কোরোয়েডটা থাকে হচ্ছে তোমার রেটিনা আর স্ক্লেরার মাঝখানে। ইট ইজ এ ভাস্কুলার মেমব্রেন। ঠিক আছে, আর স্ট্রাকচার গুলো কি, থ্রি লেয়ার্স অফ ব্লাড ভেসেলস থাকবে এবং তোমার কি থাকবে, ব্রুকস মেমব্রেন। এই ব্রুকস মেমব্রেনটা কোথায় থাকে, রেটিনার যে আরপি আছে আউটার লেয়ার, রেটিনাল পিগমেন্টেড এপিথেলিয়াম, ওটা আর কোরোয়েডের মাঝখানে থাকে হচ্ছে ব্রুকস মেমব্রেন। ব্লাড সাপ্লাইটা নিজেরা একটু দেখে নিবে। এখন আসো আমরা একটু দ্রুত চলে যাই, ক্লাসিফিকেশন অফ দি ইউভিয়াল ডিজিজেস। এই ব্যাপারটা বারবার করে জিজ্ঞেস করা হয়, কেমন একটা রিটেনেও আসে কোশ্চেনটা, ভাইভাতেও জিজ্ঞেস করবে। ক্লাসিফিকেশন অফ দি ইউভিয়াল ডিজিজেস। ইউভিয়াল ডিজিজেস বলতে বোঝাচ্ছি টোটাল ইউভিয়াল ট্র্যাক্টটাকে, কেমন, আইরিশ, সিলিয়ারি বডি এন্ড কোরোয়েড। কনজেনিটাল কিছু এনোমালি আছে, যেমন কারেক্টোপিয়া, পলিকোরিয়া। পলিকোরিয়া মানে হচ্ছে মাল্টিপল পিউপিল, কেমন, পিয়ার শেপেড পিউপিল হতে পারে, অ্যানেরিডিয়া হতে পারে। অ্যানেরিডিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ আইরিশ। পারসিস্টেন্ট পিউপিলারি মেমব্রেন থাকতে পারে, কোলোবোমাস থাকতে পারে, গেল। আর মূলত আমরা যেটা জানবো সেটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনের আন্ডারে কি থাকবে, ইউভিআইটিস। ইউভিআইটিস কথার মানে কি, যে কোনো আইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন। তাহলে ইউভিআইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন অফ দি ইউভিয়াল ট্র্যাক্ট ইজ কল্ড ইউভিআইটিস। এছাড়াও কি হতে পারে, এন্ডোপথ্যালমাইটিস হতে পারে, প্যানোপথ্যালমাইটিস হতে পারে, টিউমারস অফ দি ইউভিয়াল ট্র্যাক্ট হতে পারে। তাহলে এই ব্যাপারটা গেল হচ্ছে তোমার ইউভিয়াল ট্র্যাক্টের ডিজিজের ক্লাসিফিকেশন। এখন আসো ইনফ্লামেশনটাকে আমরা একটু আলাদা করে ফেলি। তার আগে আমরা একটু কিছু ডেফিনেশন দেখবো। এই তিনটা ডেফিনেশন খুবই ইম্পর্টেন্ট, ইনভেরিয়েবলি ভাইভাতে জিজ্ঞেস করে। ইউভিআইটিস ব্যাপারটা কি, আমি আগেই বলেছি, ইনফ্লামেশন অফ দি ইউভিয়াল ট্র্যাক্ট ইজ কল্ড ইউভিআইটিস। ঠিক আছে, এখন আসো এন্ডোপথ্যালমাইটিস কথার মানে কি। এন্ডোপথ্যালমাইটিস কথার মানে হচ্ছে দিস ইজ এ সিভিয়ার টাইপ অফ ডিভাস্টেটিং টাইপ একটা কন্ডিশন অফ ইন্ট্রাকুলার ইনফ্লামেশন। এটা একটা ইন্ট্রাকুলার ইনফ্লামেশন অফ দি আই ইনভলভিং দ্য ইনার টু লেয়ার অফ দি আই। ইনার টু লেয়ার অফ দি আই, যে আই কোটটা আছে সেটাকে যেটা ইনভলভ করতেছে সেটাকে আমরা বলতেছি এন্ডোপথ্যালমাইটিস। মূলত কি কারণ হতে পারে, ব্যাকটেরিয়াল কজ, কেমন, ব্যাকটেরিয়াল কজের কারণে তোমার এন্ডোপথ্যালমাইটিসটা হয় এবং সেটা কাকে ইনভলভ করছে, ইনার টু কোটস অফ দি আই, এবং এটা একটা ইন্ট্রাকুলার ইনফ্লামেশন। তাহলে প্যানোপথ্যালমাইটিস কি, প্যানোপথ্যালমাইটিসটাও তোমার সিভিয়ার টাইপ অফ ইনফ্লামেশন অফ দি আই দ্যাট ইনভলভিং দ্য all three layers of the eye. এন্ডোপথ্যালমাইটিস প্যানোপথ্যালমাইটিসের মধ্যে পার্থক্যটাই হচ্ছে সে হচ্ছে ইনার টু কোর্স অফ দি আই কে ইনভলভ করে এন্ডোপথ্যালমাইটিস, আর প্যানোপথ্যালমাইটিসটা হচ্ছে তোমার all three course of the eyeball কে ইনভলভ করবে, এবং দিস ইজ দ্য ডিভাস্টেটিং কন্ডিশন, এবং বোথ কন্ডিশনেই তোমার মূলত কজ হচ্ছে ব্যাকটেরিয়াল। এই ডেফিনেশন গুলো ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে ভাইভাতে। এখন আসো আমরা আমাদের ইউভিআইটিস এর ক্লাসিফিকেশনে ঢুকে যাই, কেমন। ইউভিআইটিস মূলত যে জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, ইউভিআইটিস কে আমরা এনাটমিক্যালি ক্লাসিফাই করতে পারি, খুবই সহজ, এন্টেরিয়র, ইন্টারমিডিয়েট, পোস্টেরিয়র এন্ড প্যান ইউভিআইটিস। ইউভিয়াল ট্র্যাক্টে আছে তিনটা জিনিস, আইরিশ, সিলিয়ারি বডি, কোরোয়েড। ঠিক আছে, তাহলে এন্টেরিয়র ইউভিআইটিস আমরা কখন বলবো, যখন আইরিশে ইনফ্লামেশন হবে, যেটাকে আমরা বলি আইরাইটিস। ঠিক আছে, আরেকটা কি হতে পারে, আইরিডোসাইক্লাইটিস হতে পারে। আইরিডোসাইক্লাইটিস মানে হচ্ছে সিলিয়ারি বডির এন্টেরিয়র পার্টটাকে, মানে হচ্ছে ফার্স্ট প্লাইকাটাতে যখন ইনফ্লামেশন হয় তখন আমরা এটাকে বলি এন্টেরিয়র ইউভিআইটিস।
ইন্টারমিডিয়েট কখন হবে? যখন সিলিয়ারি বডির পোস্টেরিয়র পার্টটাতে, মনে করে দেখো আমি বলেছিলাম সিলিয়ারি বডিকে দুই ভাগে ভাগ করা, মানে দুইটা পার্টে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্স প্লাইকাটা, একটা পার্স প্ল্যানা। পার্স প্লাইকাটা পর্যন্ত যখন ইনফ্লামেশন, সেটাকে আমি বলি এন্টেরিয়র ইউভিআইটিস। আর ইন্টারমিডিয়েট কখন বলি? যখন সেটা পার্স প্ল্যানাইটিস, সিলিয়ারি বডির পোস্টেরিয়র ইনার লেয়ারের পোস্টেরিয়র পার্টে যখন হয়, সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট ইউভিআইটিস। দ্যাট ইজ পোস্টেরিয়র ইউভিআইটিস, ডেফিনেটলি ইট ইনভলভ করবে হচ্ছে কোরোয়েডকে। তার মানে কি? কোরোয়েডাইটিস হবে, রেটিনাইটিস হবে। আর এই তিনটা লেয়ারকে যখন ইনভলভ করে ফেলবে আইরিশ, সিলিয়ারি বডি এবং কোরোয়েড, তিনটা পার্টি যখন ইনভলভ হয়ে যাবে ইনফ্লামেশনে, তখন সেটাকে আমরা বলছি প্যান ইউভিআইটিস। তাহলে এন্টেরিয়র ইউভিআইটিস, ইন্টারমিডিয়েট ইউভিআইটিস, পোস্টেরিয়র ইউভিআইটিস এন্ড প্যান ইউভিআইটিস। এটাকে আমরা কিভাবে ক্লাসিফাই করলাম? এনাটমিক্যালি। ঠিক আছে, এই ক্লাসিফিকেশনটা বারবার জিজ্ঞেস করবে, বারবার রিটেনে আসবে। এখন আসলে একটু ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করে ফেলি। ক্লিনিক্যালি এটা আরেকটু সহজ। অ্যাকিউট ইউভিআইটিস, ক্রনিক, রিকারেন্ট এবং হিলড। অ্যাকিউট মানে তো অ্যাকিউট অনসেট হবে, আর ক্রনিক আর রিকারেন্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে ক্রনিক ইউভিআইটিস যেটা, সেটা হচ্ছে তোমার রিল্যাপস হবে, মানে বারবার ডিজিজটা হবে, কিন্তু উইথ ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট দেওয়ার পরে এটা সাবসাইড করে যায়, এবং সাবসাইড করার পর উইদিন 3 মান্থস আবার ব্যাক করে চলে আসে। এটা হচ্ছে ক্রনিক ইউভিআইটিস। উইথ ট্রিটমেন্ট ভালো হয়ে যাবে, কিন্তু ভালো হয়ে যাওয়ার যখন তুমি ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করলে তার 3 মাসের মধ্যে উইদিন 3 মান্থস আবার অ্যাপিয়ার করে যাবে। আর রিকারেন্ট ইউভিআইটিস যেটা, রিকারেন্ট ইউভিআইটিস হচ্ছে এটাও বারবার হবে, কিন্তু এখানে তোমার ট্রিটমেন্ট ছাড়াই তোমার একটা রিকভারি ফেজ থাকবে, এবং এটা যখন আবার ফিরে আসবে সেটা 3 মাসের বেশি সময় পরে। ক্রনিকে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম এবং সেটা ভালো হয়ে যাওয়ার পরে যখন ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করলে তার 3 মাসের মধ্যে আবার রিল্যাপস করে যায়। আর রিকারেন্ট হচ্ছে একবার হয়েছিল, ভালো হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি, কিন্তু আবার যখন এটা অ্যাপিয়ার করে সেটা মোর দেন 3 মান্থস, মানে 3 মাস পরে এটা আবার অ্যাপিয়ার করে। আর এটা হচ্ছে হিলড ইউভিআইটিস। প্যাথোলজিক্যালি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গ্র্যানুলোমাটাস, দ্যাট ইজ টিউবারকুলার, আমরা সবাই জানি, এবং নন গ্র্যানুলোমাটাস, এটা মোটামুটি অ্যালার্জিক এবং ইডিওপ্যাথিক কারণে হতে পারে। শুধু এইটুকু মনে রাখো, প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন হচ্ছে গ্র্যানুলোমাটাস, নন গ্র্যানুলোমাটাস। ইডিওলজিক্যাল কিছু ক্লাসিফিকেশন আছে, ইডিওপ্যাথিক, এক্সোজেনাস। এক্সোজেনাস যেটা, সেটা হচ্ছে তোমার এক্সটার্নাল ইনজুরির কারণে হবে। এন্ডোজেনাস কিছু কজ আছে। এন্ডোজেনাস কজের মধ্যে ব্যাপারটা যেটা ইম্পর্টেন্ট, আমাদের ইউভিআইটিস এর সাথে সিস্টেমিক যে ডিজিজ গুলো, সেগুলোর ইনভলভমেন্ট খুব বেশি। যেমন সিস্টেমিক ডিজিজ যেমন কোনগুলো? সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, টিবি, লেপ্রোসি, সার্কোইডোসিস, সিফিলিস, এই জিনিসগুলোর সাথে তোমার খুব বেশি রিলেটেড ইউভিআইটিস। এখন আসলে সেকেন্ডারি টু সিস্টেমিক ডিজিজ গেল, এখন আসলে সেকেন্ডারি টু ইনফেকশন। ইনফেকশন মানেই অলওয়েজ হচ্ছে ভাইরাল, ব্যাকটেরিয়াল, ফাঙ্গাল এবং প্যারাসাইটিক। আর সাথে কি আছে? লেন্সিং হতে পারে, ইডিওপ্যাথিক, স্পেসিফিক হতে পারে। আদার্স কিছুর মধ্যে আছে তোমার ম্যালিগন্যান্ট হতে পারে, সিস্টেমিক ইনফেকশন নিয়ে আসতে পারে, আর হচ্ছে ডিরেক্ট স্প্রেড ফ্রম দি অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। যদি তোমার কর্নিয়া কোনো কারণে ইনভলভমেন্ট থাকে, কর্নিয়াতে আমরা কি হয়? কেরাটাইটিস হতে পারে। স্ক্লেরাতে কি হয়? স্ক্লেরাইটিস হতে পারে। রেটিনাতে রেটিনাইটিস হতে পারে। এই জিনিসগুলো থেকে যখন তোমার ইউভিয়াল ট্র্যাক্টে ইনফ্লামেশন হবে, অ্যাডজাসেন্ট স্ট্রাকচার থেকে ইনফেকশনটা আসবে, তখন আমরা এটাকে বলছি ডিরেক্ট স্প্রেড ফ্রম অ্যাডজাসেন্ট স্ট্রাকচার। এটা একটু দেখে নিবে। এখানে যেটা হয়, সিস্টেমিক ডিজিজেস উইথ ইউভিআইটিস, সিস্টেমিক কিছু ইনভলভমেন্ট এখানে অবশ্যই থাকে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আর্থ্রোপ্যাথি গুলো, হ্যাঁ, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, রেটার সিনড্রোম, সোরিয়াটিক আর্থ্রাইটিস এবং ইউভিআইটিস উইথ ইনফ্লামেটরি বাউল ডিজিজ। সিস্টেমিক ডিজিজ গুলো একটু মাঝে মধ্যে চলে আসে। ইউভিআইটিস উইথ নেফ্রাইটিস এন্ড ইউভিআইটিস উইথ নন ইনফেকশাস সিস্টেমিক ডিজিজ সাচ অ্যাজ সার্কয়েডোসিস। ক্লাসিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকবার একটু রিভিউ করে ফেলি। প্রথমে আমরা বলেছি এনাটমিক্যাল ক্লাসিফিকেশন, দেন আমরা বলবো হচ্ছে প্যাথোলজিক্যাল ক্লাসিফিকেশন, এরপরে আমরা বলেছি তোমার এক্সোজেনাস, এন্ডোজেনাস দিয়ে যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইটিওলজিক্যাল ক্লাসিফিকেশন। এই তিনটা ক্লাসিফিকেশন তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমাদেরকে পরে যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় ভাইভা বোর্ডে, সেটা হচ্ছে এই ইউভিআইটিস রিলেটেড যে পেইনফুল রেড আই এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলো, অথবা বলে যে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট পেইনফুল রেড আই এর কজ বলো। যাই থাকুক না থাকুক, বলতে হবে অ্যাকিউট কনজাংটিভাইটিস, 2 নম্বরে বলতে হবে তোমার অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস, এবং 3 নম্বরে বলতে হবে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। যখনই জিজ্ঞেস করবে পেইনফুল রেড আই এর কজ বলো, সাথে সাথে তিনটা কথা বলে ফেলতে হবে: অ্যাকিউট কনজাংটিভাইটিস, অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস এবং অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। এই তিনটার মধ্যে আমরা আজকে পড়ব কোনটা নিয়ে? অ্যাকিউট
anterior uveitis নিয়ে। ঠিক আছে, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস গুলো তোমাদের একটু বুঝিয়ে দেওয়া আছে, দেখে নিবে। আমরা আসলে একটু ডিফারেন্সটা দেখে ফেলি। সব সেকেন্ড কোশ্চেনটাই থাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলার পরে যে তুমি অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা থেকে অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস কে কিভাবে ডিফারেন্সিয়েট করতেছো। একটু দেখি কর্নিয়াল ইডিমা যেটা, সেটা তোমার অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে মেবি প্রেজেন্ট থাকতে পারে, কিন্তু ইউভিআইটিসে কখনোই থাকবে না। কেপি তোমার অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে অ্যাবসেন্ট থাকবে। কেপি কি এটা আমি পরে আসছি, আর একটু বলবো আমি। অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসে ডেফিনেটলি এটা প্রেজেন্ট থাকবে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ দ্য এন্টেরিয়র চেম্বার তোমার গ্লুকোমাতে ন্যারো থাকে, ইউভিআইটিসে তোমার মোটামুটি নরমাল থাকে। সেলস এন্ড ফ্লেয়ার এটা নিয়েও আমি একটু পরে বলবো। এটা হচ্ছে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমাতে অবশ্যই অ্যাবসেন্ট থাকবে, এবং অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস এটা প্রেজেন্ট থাকবে। এই কথাগুলো পয়েন্টসগুলো আমি তোমাদেরকে একটু পরে বুঝিয়ে বলবো। অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমার পিউপিল গ্লুকোমাতে পিউপিলটা থাকে হচ্ছে গিয়ে ভার্টিক্যালি ওভাল, মিড ডাইলেটেড এন্ড নন রিঅ্যাক্টিং টু লাইট। নন রিঅ্যাক্টিং টু লাইট থাকবে, মিড ডাইলেটেড থাকবে, ফুল ডাইলেটেড থাকবে না, আবার একদম কনস্ট্রিক্টেড থাকবে না, মিড ডাইলেটেড থাকবে। এবং কি রকম থাকবে? ভার্টিক্যালি ওভাল থাকে পিউপিলটা। মোটামুটি এই জিনিসটা দিয়ে আমরা অনেক কিছু বুঝে ফেলতে পারি। ঠিক আছে, অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস এর পিউপিলটা কেমন থাকে? কনস্ট্রিক্টেড। সবসময় মনে রাখবা মিউটিক কন্ডিশনে থাকে। ইউভিআইটিসে কনস্ট্রিক্টেড পিউপিল থাকে, পিউপিলটা ইরেগুলার থাকে এবং নন রিঅ্যাক্টিং টু লাইট থাকে। কিন্তু গ্লুকোমার ক্ষেত্রে পিউপিলটা থাকবে ভার্টিক্যালি ওভাল, মিড ডাইলেটেড এন্ড নন রিঅ্যাক্টিং টু লাইট। ঠিক আছে, আমি বোল্ড করে দিয়েছি যাতে তোমাদের মনে থাকে জিনিসটা। আচ্ছা, আইওপির ব্যাপারটা গ্লুকোমাতে মোটামুটি রেঞ্জ থাকবে, যেহেতু অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা। আর অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসে তোমার নরমাল থাকতে পারে, ইনক্রিজও করতে পারে, ডিক্রিজও করতে পারে, ডিপেন্ডস, এটা ডিপেন্ড করে যায়। আসলে আমরা মূলত এখন জানবো যে অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসটা কি 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 সিম্পটম নিয়ে তোমার কাছে অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস প্রেজেন্ট করবে। পেইন, একদম শুরুতে এসে পেশেন্ট তোমাকে বলবে যে চোখে ব্যথা হয়, খুব ব্যথা হয়। পেইনটা কেমন? অ্যাকিউট একটা পেইন, সিভিয়ার অ্যাকিউট একটা পেইন এবং ডিপ সিটেড পেইন। হ্যাঁ, ডিপ সিটেড পেইনটা কেন হচ্ছে? তোমার ডিউ টু ইনভলভমেন্ট অফ দি আইরিশ এন্ড দি সিলিয়ারি বডি। যেটা আমি বলেছি অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস। ইউভিআইটিস মানে ইনফ্লামেশন অফ দি ইউভিয়াল ট্র্যাক্ট। এন্টেরিয়র ইউভিআইটিস বলতে আমি বুঝিয়েছি তোমার আইরিশ আর সিলিয়ারি বডির এন্টেরিয়র পার্টটা ইনভলভ হচ্ছে। আর অ্যাকিউট মানে হচ্ছে অ্যাকিউট কন্ডিশন। আচ্ছা, সিভিয়ার ডিপ সিটেড পেইন এবং ডিউ টু ইনভলভমেন্ট অফ দ্য আইরিশ এন্ড সিলিয়ারি বডি আমার এখানে পেইন হচ্ছে। তারপর কি থাকবে? রেডনেস থাকবে। আমি জানি পেইনফুল রেড আইয়ের একটা কজই হচ্ছে অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস। পেশেন্ট ফোটোফোবিয়া নিয়ে প্রেজেন্ট করবে, ল্যাক্রিমেশন নিয়ে প্রেজেন্ট করবে, এবং সামটাইমস সিভিয়ার কেসে তোমার কি হয়? ডিমনেস অফ ভিশন নিয়েও আসতে পারে। এমনিতে ইউভিআইটিসে তোমার খুব বেশি ভিশন ডিস্টার্ব হয় না, কিন্তু যদি সিভিয়ার কেস হয় সেক্ষেত্রে তোমার ডিমনেস অফ ভিশন নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। সিমটম গুলো তাহলে দেখা হয়ে গেল। পেইন থাকবে, রেডনেস, ফোটোফোবিয়া, ল্যাক্রিমেশন এন্ড ডিমনেস অফ ভিশন মে প্রেজেন্ট ইন সিভিয়ার কেসেস। সাইন্স অফ দি ইউভিআইটিস দেখো সাইন কি কি আছে। সাইনটা খুব ইম্পর্টেন্ট। আমরা একদম চোখের সামনে থেকে চোখের পিছন দিকে যাবো। কারণ ভিজুয়াল অ্যাকুইটি আগেই বলেছি, আমি তো সবার আগে ভিজুয়াল অ্যাকুইটি দেখবো একটা পেশেন্ট আসার পরে, তাই না? সেখানে আমরা কি দেখবো? ডিক্রিজ থাকতে পারে, আগেই বলেছি সিভিয়ার কেসে ডিক্রিজ থাকতে পারে, মোটামুটি মাইল্ড টু মডারেট কেসে খুব বেশি ভিজুয়াল অ্যাকুইটি ডিস্টার্ব হয় না। দেন কি থাকবে? পেইন থাকবে, যেটাকে আমরা সাইনের টেন্ডারনেস বলবো, সিলিয়ারি টেন্ডারনেস। ঠিক আছে, 3 নম্বর কথায় আসো, সিলিয়ারি বডির সিলিয়ারি কনজেশন হয়। আমরা কি জানি? সার্কামকর্নিয়াল অথবা সিলিয়ারি কনজেশন থাকে তোমার ইউভিআইটিস এর ক্ষেত্রে। অ্যাকিউট কনজাংটিভাইটিসে কি থাকে? কনজাংটিভাল কনজেশন। আর সিলিয়ারি কনজেশন কোথায় থাকবে? ইউভিআইটিসে। This is one of the hallmark of acute anterior uveitis. ঠিক আছে, সিলিয়ারি কনজেশন থাকে। সিলিয়ারি কনজেশন আর কনজাংটিভাল কনজেশনের মধ্যে একটা পার্থক্য আছে, সেটা আরেকদিন বলবো। এখন আসো কেরাটিক প্রিসিপিটেট। কেরাটিক প্রিসিপিটেট কথার মানে হচ্ছে কেপিস। কেরাটিক প্রিসিপিটেট কথার মানে কি? যেহেতু ইনফ্লামেটরি সেলস তৈরি হচ্ছে। এখন আমি যখন স্লিট ল্যাম্পে দেখবো তখন ইনফ্লামেটরি সেলস ইন দা কর্নিয়াল এন্ডোথেলিয়াম, কর্নিয়ার 5টা লেয়ার আউটওয়ার্ড টু ইনওয়ার্ড যদি যাও, একদম ভিতরের লেয়ারটাকে আমরা বলি কর্নিয়াল এন্ডোথেলিয়াম। কর্নিয়াল এন্ডোথেলিয়ামে আমরা যখন ইনফ্লামেটরি সেলস পাবো সেটাকে আমরা বলতেছি কেরাটিক প্রিসিপিটেটস। ঠিক আছে, এইটুকু মনে রাখো। কেরাটিক প্রিসিপিটেটস অনেক রকম ক্লাসিফিকেশন, অনেক রকম হতে পারে। অ্যাকর্ডিং টু সাইজ আমরা স্মল, মিডিয়াম, লার্জ পেতে পারি। আর অ্যাকর্ডিং টু এজ আমরা কি পেতে পারি? ফ্রেশ হতে পারে, ওল্ড হতে পারে। জাস্ট একবার রিডিং, কিন্তু ডেফিনেশনটা মনে রাখো। কেরাটিক প্রিসিপিটেট হচ্ছে these are the inflammatory cells that are present in the corneal endothelium in case of acute anterior uveitis. আচ্ছা,
এখন আসো সেলস এন্ড ফ্লেয়ার ইন এসি। এসি মানে হচ্ছে এন্টেরিয়র চেম্বার। এন্টেরিয়র চেম্বার কোনটা? আইরিশ আর কর্নিয়ার মাঝখানে যে জায়গাটা সেটাকে আমরা বলতেছি এন্টেরিয়র চেম্বার। এন্টেরিয়র চেম্বারে আমরা কি পাবো? স্লিট ল্যাম্প এক্সামিনেশন করলে আমরা সেলস এন্ড ফ্লেয়ার্স দেখতে পাবো। এখন হচ্ছে ফ্লেয়ার্স মানে কি? ফ্লেয়ার্স কথার মানে হচ্ছে ইনফ্লামেশনের কারণে তোমার যে ক্যাপিলারি গুলো ডিস্টার্ব হয়েছে, ডিস্টরশন হয়েছে যে ক্যাপিলারি গুলোতে, সেগুলো লিক হচ্ছে। সেখান থেকে যখন প্রোটিন লিক হয়ে এন্টেরিয়র চেম্বারে জমা হয় সেটাকে আমরা বলছি ফ্লেয়ার্স। ঠিক আছে? ক্যাপিলারি তোমার লিকেজের কারণে, ডিস্টরশনের কারণে যে লিকেজ হচ্ছে সেটা তোমার প্রোটিন লিক করে। প্রোটিন লিকেজ হয়ে যখন সেটা এন্টেরিয়র চেম্বারে জমা হয় সেটাকে আমরা বলছি ফ্লেয়ার্স। আর সেলস কোনটা? ইনফ্লামেটরি সেলগুলো যখন এসে তোমার এন্টেরিয়র চেম্বারে জমা হয় সেগুলোকে আমরা বলছি সেলস। আচ্ছা, আমরা কি পেতে পারি? এন্টেরিয়র চেম্বারে আমরা হাইপোপিয়ন পেতে পারি এবং হাইফিমা পেতে পারি। হাইপোপিয়ন কাকে বলি আমরা? পায়ন মানে পাস। হাইপোপায়ন মানে হচ্ছে পাস ইন দ্য ইন্টেরিয়র চেম্বার ইজ কল্ড হাইপোপায়ন। আর হাইফিমা হচ্ছে ব্লাড ইন দ্য ইন্টেরিয়র চেম্বার। ঠিক আছে? যদি ট্রমাটিক আইরাইটিস হয় সেক্ষেত্রে আমরা ব্লাড ইন দ্য ইন্টেরিয়র চেম্বার পেতে পারি, যেটাকে আমরা কি বলছি? হাইফিমা। এখন আসো আইরাইটিস। প্রথমে আমি বলেছি কর্নিয়াতে কি পাবো? কেপিস পাবো। কর্নিয়ার জাস্ট পেছনে কি থাকে? এন্টেরিয়র চেম্বার। সেখানে কি পাবো আমরা? সেলস ফ্লেয়ার পাবো, হাইপোপিয়ন পেতে পারি, হাইফিমা পেতে পারি। এখন আসো ইন্টেরিয়র চেম্বারের পরে স্ট্রাকচারটার নাম হচ্ছে আইরিস। আইরিসে কি পাবো আমি? আইরাইটিস পাবো, ইনফ্লামেশন অফ দি আইরিস। ডেফিনেটলি ইন্টেরিয়র ইউপিআইটিসে আমি ইনফ্লামেশন অফ দ্য আইরিস পাবো। আইরিসের কালারটা চেঞ্জ হয়ে যায়, মাডি কালার হয়ে যায়। কখনো কখনো আমরা নডিউল পাই, যেগুলোকে আমরা বলি আইরিস নডিউল। স্পেশালি গ্র্যানুলোমাটাস ইউপিআইটিসে আমরা আইরিস নডিউল পাই। আর সাথে একটা কি পাবো? পোস্টেরিয়র সাইনেকিয়া। তাহলে আমরা একটু দেখি সাইনেকিয়া ব্যাপারটা কি। সাইনেকিয়া দুই ধরনের, একটা হচ্ছে এন্টেরিয়র সাইনেকিয়া, একটা হচ্ছে পোস্টেরিয়র সাইনেকিয়া। সাইনেকিয়া মানে হচ্ছে লেগে যাওয়া, বাংলা এটাকে আমরা বলি একটা অ্যাটাচ হয়ে যাওয়া বা লেগে যাওয়া। ঠিক আছে? আইরিশ দিয়ে মনে রাখবা। আইরিশের সামনে কি থাকে বলেছি? কর্নিয়া। আইরিশের পেছনে কি থাকে? এন্টেরিয়র সারফেস অফ দ্য ক্রিস্টালাইন লেন্স। তাহলে কি হচ্ছে? যখন আইরিশটা এসে কর্নিয়ার সাথে অ্যাটাচ হয়ে যায়, কর্নিয়া যেহেতু সামনে থাকে, আইরিশের সামনে কর্নিয়া থাকে, আইরিশ যখন কর্নিয়ার সাথে অ্যাটাচ হয়ে যায় সেটাকে আমরা বলছি ইন্টেরিয়র সাইনেকিয়া। আর যখন আইরিশটা তোমার লেন্সের এন্টেরিয়র সারফেসের সাথে কি অ্যাটাচ হয়ে যায় পেছনে, সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র সাইনেকিয়া। এই সাইনেকিয়া ব্যাপারটা খুব জিজ্ঞেস করা হয় বাইরাতে, যে এন্টেরিয়র সাইনেকিয়া কি, পোস্টেরিয়র সাইনেকিয়া। আইরিশ যখন কর্নিয়ার সাথে অ্যাটাচ হয়ে যায় সেটা হচ্ছে এন্টেরিয়র সাইনেকিয়া, আর আইরিশ যখন লেন্সের সাথে গিয়ে লেগে যায় সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র সাইনেকিয়া। এন্টেরিয়র ইউভিআইটিসের ক্ষেত্রে আমরা পোস্টেরিয়র সাইনেকিয়াটা পেতে পারি। আচ্ছা, পিউপিলটা একটু আগে বলে এসেছি, অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসের পিউপিলটা কেমন থাকে? স্মল থাকে, ইরেগুলার থাকে। স্মল মানে কি? মিওটিক হয়ে থাকে, হ্যাঁ, মিওসিস পিউপিল থাকে, ইরেগুলার পিউপিল থাকে এবং স্লাগিশ আর নন রিয়েক্টিং টু লাইট থাকে। এবার আসলে পিউপিলের পিছনে আমি বলেছি পিউপিল, আইরিশ গেল, পিউপিল গেল, তার পেছনে আমার কি থাকবে? লেন্স থাকে, ক্রিস্টালাইন লেন্স। ক্রিস্টালাইন লেন্সে তুমি যে দুটো জিনিস মনে রাখতেই হবে, পিগমেন্টেশন হতে পারে, আর হচ্ছে কমপ্লিকেটেড ক্যাটারাক্ট ডেভেলপ করে যেতে পারে। এখন হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেসারটা কেমন থাকে? এটাও একটু আগে বলে এসেছি, এটা নর্মাল থাকতে পারে, ডিক্রিজও করতে পারে, ইনক্রিজও করতে পারে। এবং সবার শেষে এখন আসো পোস্টেরিয়র সেগমেন্ট। পোস্টেরিয়র সেগমেন্টে আমার কি থাকতে পারে? ভিট্রিয়াস ওপাসিটি থাকতে পারে। ভিট্রিয়াস আমার একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার, তাই না? এটার মধ্যে দিয়ে লাইট পাস করে, কিন্তু ভিট্রিয়াসে যদি ইনফ্লামেটরি সেলস গিয়ে জমা হয় সেক্ষেত্রে কি হবে? ভিট্রিয়াস ওপাসিটি ডেভেলপ করবে। আমাদের ম্যাকুলাতে, রেটিনার কাছে অপটিক ডিস্ক আর ম্যাকুলা আছে, সেই ম্যাকুলাতে তোমার কি হবে? ইডিমা হতে পারে, যেটাকে আমরা বলতেছি সিস্টয়েড ম্যাকুলার ইডিমা। ম্যাকুলাতে ইডিমা হলে আমাদের ভিশনটা কমে যাবে। ফ্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট নিয়েও আসতে পারে। তাহলে সাইনগুলো আমি যখন বলেছি খেয়াল করে দেখো, আমি প্রথমে কর্নিয়া দিয়ে শুরু করেছি। কর্নিয়াতে কি পাবো? এন্ডোথেলিয়ামে পাবো ক্যারাটিক প্রিসিপিটেটস। তারপর আমি চলে গিয়েছি এন্টেরিয়র চেম্বারে, যেটা এন্টেরিয়র চেম্বার মানে কি? কর্নিয়া আর আইরিশের মাঝখানে। এন্টেরিয়র চেম্বারে কি পাওয়া যাবে? তোমার সেলস ফ্লেয়ার পাওয়া যাবে। হাইপোপিয়ন পেতে পারো অথবা হাইফিমাও পেতে পারো, যেটাই যে কোনো কিছুই পেতে পারো। ঠিক আছে? তারপর তুমি আইরিসে চলে আসো, পিছন দিকে আসতে থাকো। আইরিসে তোমার কি পাবা? মাটি কালার হয়ে যাবে এবং আইরিসটা তোমার মাটি কালারের থাকবে। ঠিক আছে? এরপর আসো তুমি পিউপিলে। পিউপিলে তোমার কি হচ্ছে? মিওটিক মানে হচ্ছে কি স্মল পিউপিল থাকবে, কনস্ট্রিক্টেড পিউপিল থাকবে, ইরেগুলার পিউপিল পাবা এবং নন রিয়েক্টিং টু লাইট। এবং তার পিছনে আসো লেন্স পাচ্ছি আমরা। লেন্সে কি থাকতে পারে? কমপ্লিকেটেড ক্যাটারাক্ট ডেভেলপ করতে পারে, তোমার লেন্সটা পিগমেন্টেড হয়ে যেতে পারে।
তারপরে আসো তুমি ইন্ট্রাঅকুলার প্রেসার কেমন হবে। ইন্ট্রাঅকুলার প্রেসারটা নরমাল থাকতে পারে, ইনক্রিজ হতে পারে, ডিক্রিজ হতে পারে। পোস্টেরিয়র সেগমেন্টে তুমি কি পেতে পারো, মনে রাখো ওখানে ভিট্রিয়াস নিয়ে একটা কথা বলতে হবে, ম্যাকুলা নিয়ে একটা কথা বলতে হবে, আর রেটিনা নিয়ে একটা কথা বলতে হবে। ভিট্রিয়াস ওপাসিটি থাকতে পারে, ম্যাকুলাতে ইডিমা থাকতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। ঠিক আছে, দিস আর দ্য সাইন্স অফ অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস। এখন আসো কমপ্লিকেশন কি হতে পারে। দুই ভাবে কোশ্চেনটা আসে, একটা হচ্ছে সিকুয়েলি অফ দ্য এন্টেরিয়র ইউভিআইটিস, মানে এন্টেরিয়র হওয়ার পরে তারপরে পরে 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 কি হবে, আর অথবা আসতে পারে কমপ্লিকেশন অফ এন্টেরিয়র ইউভিআইটিস। দুইভাবে কোশ্চেনটা আসে। আচ্ছা, শুরু করি দেখো পোস্টেরিয়র সাইনিকিয়া দিয়ে। পোস্টেরিয়র সাইনিকিয়া মানে আমি কি বলেছি তোমাদেরকে, আইরিস দিয়ে চিন্তা করো। আইরিসটা যখন ইন্টেরিয়র সারফেস অফ দ্য লেন্সের সাথে গিয়ে লেগে যাচ্ছে সেটাকে আমরা বলছি পোস্টেরিয়র সাইনিকিয়া। এখন আমি কি বলেছি, আইরিসটা তোমার হচ্ছে মোটামুটি সার্কুলার একটা ডায়াফ্রাম, তাই না? এটা যদি লেন্সের গায়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে লেগে যায়, মানে পুরোপুরি লেন্সের এন্টেরিয়র সারফেসের সাথে লেগে যায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে, যেহেতু সে একটা সার্কুলার ডায়াফ্রাম, তাহলে কি হবে, পুরোটা অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, পুরোটা অ্যাটাচ হয়ে যাওয়ার কারণে যেটা হয়, আমাদের যে সিলিয়ারি বডি ছিল, সিলিয়ারি বডিতে সিলিয়ারি প্রসেস থেকে অ্যাকুয়াস হিউমার তৈরি হয়। সেই অ্যাকুয়াস হিউমারটা পোস্টেরিয়র চেম্বার থেকে পিউপিল দিয়ে এন্টেরিয়র চেম্বারে আসে। এখন যদি তোমার এই আইরিসটা গিয়ে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে তোমার লেন্সের সাথে আটকায় যায়, সেই ক্ষেত্রে কি তোমার অ্যাকুয়াস হিউমারটা পোস্টেরিয়র চেম্বার থেকে এন্টেরিয়র চেম্বারে আসতে পারবে? পারবে না, কারণ পিপিলারি মার্জিনটা তোমার লেন্সের সাথে গিয়ে আটকে আছে। সো পোস্টেরিয়র চেম্বার থেকে এন্টেরিয়র চেম্বারে অ্যাকুয়াস হিউমার আসতে পারবে না। হ্যাঁ, এটা তোমার ব্লক হয়ে যাবে। সেক্ষেত্রে কি হবে, অ্যাকুয়াস হিউমারটা সেখানে জমতে থাকবে। এক সময় কি হবে, আইরিসটা পেরিফেরাল পার্ট অফ দ্য আইরিসটা সামনের দিকে বাল্জ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে ধাক্কা দিলে তোমার সামনের দিকে বাল্জ হয়ে আসবে। তখন এই কন্ডিশনটাকে আমরা কি বলি, আইরিস বম্বে। এই কন্ডিশনটাকে আমরা বলি আইরিস বম্বে। আইরিস বম্বে হলে যেটা হবে, ওই যে বাল্জ হয়ে আইরিসটা চলে আসলো, আইরিসটা কি করবে, তোমার এন্টেরিয়র চেম্বারে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটাকে ব্লক করে দেয়। ঠিক আছে, তখন কি হয়, আইওপি রেজড হয় ডিউ টু সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ঠিক আছে, মনে থাকবে সিকুয়েলিটা আমি কিভাবে বলেছি। পোস্টেরিয়র সাইনিকিয়া হবে, পোস্টেরিয়র সাইনিকিয়া থেকে তোমার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পোস্টেরিয়র সাইনিকিয়া, যেটাকে আমরা বলছি রিং সাইনিকিয়া। রিং সাইনিকিয়া হওয়ার কারণে তোমার কি হচ্ছে, রিং সাইনিকিয়া থেকে তোমার স্যাক্লুসিও পিউপিলি ডেভেলপ করছে, সেখান থেকে তোমার আইরিস বম্বে হচ্ছে, আইরিস বম্বে থেকে তোমার পেরিফেরাল এন্টেরিয়র সাইনিকিয়া, দেন হচ্ছে সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সিকুয়েলি। সিকুয়েলিতে আরো কিছু জিনিস আসবে। সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমার পরে তোমার এখানে লেন্সে কি হতে পারে, কমপ্লিকেটেড ক্যাটারেক্ট, আগেই বলেছি। তারপর তোমার ম্যাকুলাতে কি হতে পারে, সিস্টেম ম্যাকুলার ইডিমা হতে পারে। রেটিনাতে কি হতে পারে, রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে। আর কর্নিয়াতে তোমার কি হতে পারে, ব্যান্ড শেপড কেরাটোপ্যাথি। ব্যান্ড শেপড কেরাটোপ্যাথি। এখান থেকে যে ব্যাপারটা মনে রাখতে হবে, কিভাবে তোমার পোস্টেরিয়র সাইনিকিয়া হলো, কিভাবে তোমার স্যাক্লুসিও পিউপিলি হলো, তারপর রিং সাইনিকিয়া হলো, স্যাক্লুসিও পিউপিলি হলো, তারপর আইরিস বম্বে হলো, তারপর প্রেসারটা বাড়লো, কিভাবে অ্যাঙ্গেল ক্লোজার হলো, এবং আলটিমেটলি সেকেন্ডারি অ্যাঙ্গেল ক্লোজার গ্লুকোমাটা ডেভেলপ করলো। ঠিক আছে, এখন আসলে আমরা ইনভেস্টিগেশনে চলে যাই। আমরা একটু শেষের দিকে চলে এসেছি। ইনভেস্টিগেশনের শুরুতেই আমাকে যেটা করতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট করে ফেলতে হবে। যেহেতু ইনফ্লামেশন ইনফেকশন, সেহেতু আমি শুরুতেই কমপ্লিট ব্লাড কাউন্ট করে ফেলবো। এরপরে যেহেতু সিস্টেমিক ইনভলভমেন্ট আছে ইউভিআইটিস এর সাথে, সেই ক্ষেত্রে আমাকে কিছু সেরোলজিক্যাল টেস্ট করতে হবে। যেমন আমি বলেছিলাম রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস থাকতে পারে, যার কারণে আমাকে কি করতে হবে, রিউমাটয়েড ফ্যাক্টরটা দেখে ফেলতে হবে। ভিডিআরএল করব আমরা, তারপরে হচ্ছে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেখবো, এলাইজা করতে পারি, এইচএলএ দেখবো, এবং তোমার ট্রিপোনেমাপেলাইডামের অ্যান্টিবডির জন্য আমরা এফটিএ এবিএস করবো। এটা দিয়ে আমরা ট্রিপোনেমাপেলাইডাম দেখি। ঠিক আছে, সিফিলিস থেকে তোমার ইউভিআইটিস হতে পারে, যার কারণে আমরা ট্রিপোনেমাপেলাইডামের অ্যান্টিবডিটা টেস্ট করে ফেলবো। এরপরে কি করবো, আমরা স্কিন টেস্ট করবো, কারণ আমরা মন্টু টেস্ট করবো। আমরা কি জানি, গ্রানুলোমাটাস ইউভিআইটিস, টিবি থেকে তোমার গ্রানুলোমাটাস ইউভিআইটিস হয়। ঠিক আছে, সেই জন্য আমরা কি করবো, টিবি ডায়াগনোসিস করার আগে আমরা একটু স্কিন টেস্ট করতে পারি, মন্টু টেস্ট করতে পারি। প্লেন এক্স-রে চেস্ট অ্যান্ড জয়েন্ট। প্লেন এক্স-রে চেস্ট করতে হবে, কারণ টিউবারকুলোসিস ডায়াগনোসিস করার জন্য লাগবে, সার্কোইডেসিসের জন্য লাগবে। আর জয়েন্টের এক্স-রেটা আমরা কেন করবো, ওই যে আর্থ্রাইটিস, তারপর হচ্ছে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস, বিভিন্ন ধরনের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বলেছেন, এর জন্য জয়েন্টের এক্স-রেটা আমাদের লাগবে। ইউরিনারি করব, কালচার করব, কারণ কি ইউরেথ্রাইটিস থাকতে পারে। ইউরেথ্রাইটিস দেখার জন্য আমরা ইউরিনারি এবং কালচারটা করব। তারপর কি করতে পারি, এন্টেরিয়র চেম্বার প্যারাসিন্থেসিস করব, মানে হচ্ছে অ্যাকুয়াস হিউমার কালেক্ট করব। অ্যাকুয়াস হিউমারটা কেন কালেক্ট করবো, আমরা পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে ডিজিজ ডায়াগনোসিস করার জন্য। এখন আসো, ইনভেস্টিগেশন শেষ,
সিমটম বলেছি, সাইন বলেছি, সাইনের মধ্যে কিছু কিছু ব্যাপার বলেছি, যার মধ্যে হচ্ছে তোমার হাইফিমা কি, হাইপোপিয়ন কি, কেপি কি, সেলস ফ্লেয়ার কি, এন্টেরিয়র চেম্বার কি, পোস্টেরিয়র চেম্বার কি, সাইনেকিয়া কি, এই কথাগুলো ছোট ছোট কথাগুলো জিজ্ঞেস করবে, ঠিক আছে? খুব কঠিন কিছু জিজ্ঞেস করবে না তোমাদেরকে। এখন আসলে ট্রিটমেন্ট অফ অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস, ট্রিটমেন্টে সবসময় কি জিজ্ঞেস করে স্যাররা, যে বলো কোন দুটা জিনিস অবশ্যই অবশ্যই দিতে হবে, ঠিক এভাবেই বলে। প্রথমে আমাদেরকে কি বলতে হবে? স্টেরয়েড। এবার সেটা এভরি পসিবল রুট হতে পারে, টপিক্যাল স্টেরয়েড হতে পারে, সেটা ওয়েনমেন্ট হতে পারে, সাবকনজাংটিভালি আমরা দিতে পারি, সাবটেনন ইনজেকশনও আমরা দিতে পারি। প্রথমে আমরা লোকালের কথা বলবো, হ্যাঁ লোকালটা আগে বলে নিচ্ছি। লোকাল আমরা ট্রিটমেন্ট কি শুরু করবো? স্টেরয়েড দিয়ে, হ্যাঁ। স্টেরয়েড ইজ দ্য মেইন চয়েস অফ ড্রাগ ফর ইউভিআইটিস ট্রিটমেন্ট, এন্টেরিয়র অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিস ট্রিটমেন্ট। স্টেরয়েড আমরা যে কোনো পসিবল রুটে দিতে পারি, টপিক্যালি দিতে পারি মানে ড্রপ হিসেবে, ওয়েনমেন্ট হিসেবে দিতে পারি, সাবকনজাংটিভাল দিতে পারি, সাবটেনস দিতে পারি। সেকেন্ড যে ড্রাগের কথা স্যাররা শুনতে চায় সেটা হচ্ছে অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন একই সঙ্গে তোমার মাইড্রিয়াসিসও করে এবং সাইক্লোপ্লেজিয়াও করে। মাইড্রিয়াসিস কথার মানে কি? ডায়ালেটেশন অফ দ্য পিউপিল, ঠিক আছে? আমরা কি জানি? অ্যাট্রোপিন একটা মাইড্রিয়াটিক ড্রাগ। আচ্ছা, সাথে কি করবে? সাইক্লোপ্লেজিয়া করে। সাইক্লোপ্লেজিয়া কথার মানে হচ্ছে প্যারালাইসিস অফ দ্য সিলিয়ারি মাসেল। সিলিয়ারি বডি সিলিয়ারি মাসেল গুলো আছে সেটাকে প্যারালাইসিস করছে, ঠিক আছে? তাহলে আমার সুবিধাটা কি হচ্ছে? আমি কেন অ্যাট্রোপিন ইউজ করব? অ্যাট্রোপিন আমি এখানে ইউজ করছি কেন? ওই যে সিলিয়ারি মাসল স্প্যাজমের কারণে আমার যে পেইনটা হয়, পেইনটাকে রিলিফ করানোর জন্য আমি যদি অ্যাট্রোপিন ইউজ করি, সিলিয়ারি মাসল স্প্যাজমটা রিলিফ হবে। কারণ সে কি করে? সিলিয়ারি মাসলটাকে প্যারালাইসিস করে দেয়, যার ফলে কি হবে? স্প্যাজম কমে যাবে। স্প্যাজম কম হলে পেশেন্টের পেইনটা কম হবে, ঠিক আছে? দুই নম্বরটা কি? প্রিভেন্ট সাইনেকিয়া। যে এতক্ষণ বলে আসলাম যে পোস্টেরিয়র সাইনেকিয়া করতে পারে, রিং সাইনেকিয়া করতে পারে। এই যে সাইনেকিয়াটাকে প্রিভেন্ট করে হচ্ছে অ্যাট্রোপিন। প্রিভেন্টও করে, আবার তোমার যদি সাইনেকিয়া হয়েও যায় সেটাকে ব্রেকডাউন করতেও হেল্প করে হচ্ছে তোমার অ্যাট্রোপিন। যখন তুমি বলবা যে স্যার স্টেরয়েড দিব, অ্যাট্রোপিন দিব, সাথে সাথে তোমাকে জিজ্ঞেস করবে অ্যাট্রোপিনের সুবিধাটা কি, অ্যাট্রোপিন কেন দিচ্ছ এখানে। তাহলে পরপর করে তিনটা আমরা বলে ফেলবো যে রিডিউস সিলিয়ারি মাসল স্প্যাজম, যার কারণে আমার পেইনটা কম হবে, সাইনেকিয়া প্রিভেন্ট করবে, এবং সাইনেকিয়া যদি ডেভেলপ করে যায় সেটা ব্রেকডাউন করতেও হেল্প করবে, ঠিক আছে? সাথে হচ্ছে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি আই ড্রপও ইউজ করতে পারি। সিস্টেমিক। লোকাল বললাম এতক্ষণ, কি বললাম? স্টেরয়েড বললাম, অ্যাট্রোপিন বললাম। এখন হচ্ছে সিস্টেমিক। যদি সিভিয়ার কেস হয় বা তোমার কর্টিকোস্টেরয়েড আমরা সিস্টেমিকলিও সিস্টেমিক ভাবেও ইউজ করতে পারি, মানে ওরালি দিতে পারি, ঠিক আছে? অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগও আমরা সিস্টেমিক্যালি ইউজ করতে পারি। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক লাগতে পারে, সাথে ইমিউনোসাপ্রেসিভ এজেন্টও আমরা ইউজ করতে পারি। ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট আমরা ভেরি রেয়ারলি ইউজ করি, ঠিক আছে? তাহলে গেল আমার লোকাল এবং সিস্টেমিক ট্রিটমেন্ট। এখন আমি কিসে আসবো? স্পেসিফিক ট্রিটমেন্ট অফ দি আন্ডারলাইং কজ। ধরো টিউবারকুলোসিস মানে গ্র্যানুলোমাটাস ইনফ্লামেশন, টিউবারকুলোসিস থেকে তোমার গ্র্যানুলোমাটাস ইউভিআইটিস হলো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে? একই সঙ্গে ইউভিআইটিস এর ট্রিটমেন্টও করতে হবে এবং স্পেসিফিক ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ মানে হচ্ছে টিউবারকুলোসিসেরও ট্রিটমেন্ট করতে হবে। একদম টানা 6 মাস অ্যান্টিটিবি ড্রাগ দিতে হবে, সাথে তোমার ইউভিআইটিস এর ট্রিটমেন্ট করতে হবে। এই কথাটার মানে হচ্ছে এটাই, স্পেসিফিক ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ। এখন যদি সার্কোইডোসিস থাকে সেক্ষেত্রে সার্কোইডোসিস এর ট্রিটমেন্ট করতে হবে, সাথে ইউভিআইটিস এর ট্রিটমেন্ট করতে হবে, ঠিক আছে? আন্ডারলাইং কজেরও ট্রিটমেন্ট করে ফেলতে, ট্রিটমেন্ট দিতে হবে, নাহলে ইউভিআইটিস তো ভালো হবে না। এখন আসো সাপোর্টিভ ট্রিটমেন্ট আমি কি দিব? ডার্ক গ্লাস ইউজ করতে বলবো, কারণ বলে এসেছিলাম কি ফোটোফোবিয়া হয়, এই পেশেন্টের খুব ফোটোফোবিয়া হয়, ঠিক আছে? ফোটোফোবিয়াটাকে সে যাতে একটু প্রিভেন্ট করতে হবে সে কারণে আমরা কি দিতে পারি? ডার্ক গ্লাস ইউজ করতে বলবো, আর সাথে হট কম্প্রেশন দিতে বলবো, ঠিক আছে? আর একদম ফাইনালি আমি তাদেরকে কি করতে বলবো? ট্রিটমেন্ট যদি কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, এই যে এতক্ষণ বললাম সিকুয়েলি অথবা কমপ্লিকেশন, পোস্টেরিয়র সাইনিকিয়া হতে পারে, রিং সাইনিকিয়া হতে পারে, কমপ্লিকেটেড ক্যাটারেক্ট হতে পারে, সেকেন্ডারি গ্লুকোমা ডেভেলপ করতে পারে, তারপর হচ্ছে তোমার রেটিনাল ডিটাচমেন্ট, ম্যাকুলার ইডিমা, এগুলো হচ্ছে ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। যদি কমপ্লিকেশন ডেভেলপ করে যায়, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনস দিতে হবে, ঠিক আছে? ট্রিটমেন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মনে রাখো সেটা হচ্ছে স্টেরয়েড দিতে হবে, স্টেরয়েড দিতে হবে, এবং 2 নাম্বার কথা হচ্ছে অ্যাট্রোপিন দিতে হবে। আর অ্যাট্রোপিন দিলে আমাদের সুবিধাটা কি? দেন 3টা পয়েন্ট বলে ফেলতে হবে, ঠিক আছে? মোটামুটি এই হলো তোমাদের ইউভিয়াল ট্র্যাক্ট সম্পর্কে জানার ব্যাপার। একটু অ্যানাটমিটা জানতে হবে, আর সাথে হচ্ছে অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসটা, আর সাথে পেইনফুল রেড আই কজগুলো, এবং তিনটা যে কজ বলেছি সেই এবং সেই কজের মধ্যে অ্যাকিউট কনজেস্টিভ গ্লুকোমা আর অ্যাকিউট এন্টেরিয়র ইউভিআইটিসে তুমি কিভাবে ডিফারেন্স করছো এই ব্যাপারটা।